তারপর কি অবস্থা বলেন সবাই? কাজের কি খবর বলেন? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছেন? আলমগীর ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাজের কি অবস্থা? কতদূর কি গেলেন কাজ করে? কথা বলেন না কেন? জি ভাই, কাজ করতেছি। মার্কেটিং কাজ করছি। কি কাজ করতেছেন? ধরেন, ফাইবারের গিগ খোলেন না কে হোয়াটসঅ্যাপে কে? ফাইবারের গিগ গিগ খোলেন না, অ্যাকাউন্ট গিগ খোলেন না কে কে এখনো? ইসাদুল ইসলাম লিমন ভাই, আপনি কি ফাইবারের অ্যাকাউন্ট গিগ খুলছেন? যে নামেই খোলেন কোনো সমস্যা নাই। আপনি আপনি কি পার্সোনাল ভাবে পাঠাইছেন? সিন করছি আপনার, কই না তো। আপনার এইতে কি বলে, হোয়াটসঅ্যাপে কি ছবি দেয় আপনার? আপনি একটা হাই পাঠান, তাহলেই হবে এখন। এই যে এখন কি আপনি পাঠাইছেন? আচ্ছা, তো আপনার ফাইবারের গিগ আপনার এরকম হয়েছে কেন? এটা লিঙ্ক হয় নাই কেন? সমস্যা কি? লিঙ্ক কি পাঠাইছেন? লিঙ্কটা কি লিঙ্ক হয়েছে দেখেন তো, মানে লিঙ্কটা হাইপার হয়েছে কিনা। এখানে একটা এরকম টেক্সটের মতো আসতেছে কেন? কি সমস্যা? আর আপনি লিঙ্ক পাঠাবেন সবসময় প্রোফাইল লিঙ্ক বা গিগের লিঙ্ক। আপনি কি কি লিঙ্ক পাঠাইছেন এটা? ম্যানেজ গিগ, আপনি কোনখানে গিয়ে লিঙ্কটা পাঠাইছেন? ম্যানেজ গিগ এরকম আসবে কেন? আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইলে থাকা অবস্থায় যে লিঙ্কটা থাকবে ওইটা পাঠাবেন, অথবা গিগের লিঙ্ক পাঠাবেন। এরকম কি পাঠাইছেন এটা? আচ্ছা, ফাইবারের গিগ অ্যাকাউন্ট খুলেন না এরকম এখন কি আছেন এখানে? ছয় খুলছেন? কথা বলেন না কেন? সবাই কি খুলছেন? ইয়াসমিন ইমু আপু খুলছেন? জি ভাই, জি ভাই, সবাই খুলছে। সবাই খুলছে আপনাকে বলছে? জেসমিন আক্তার আপু কি খুলছেন? আবদুল্লাল জোবায়ের ভাই, আপনি কি অ্যাকাউন্ট খুলছেন ফাইবারে? রাসেল মাহমুদ ভাই, আপনারা কথা বলতেছেন না কেন? আবদুল্লাল জোবায়ের ভাই কথা বলেন, আপনি কি অ্যাকাউন্ট খুলছেন গিগে? ভাই আমার আগের খোলা আছে। খুলছি খুলছি। আপনারা কি সবাই মার্কেটিং করছেন? মার্কেটিং করলে তো সবার স্ক্রিনশট দেওয়ার কথা, আপনারা কি সবাই স্ক্রিনশট দিয়েছিলেন?
বলছিলাম না যে যে মার্কেটিং করে স্ক্রিনশট দিবেন গ্রুপে। তপু সরকার সবাইকে 9টার গ্রুপে দিয়েছেন। আচ্ছা একটু দেখে নিচ্ছি দাঁড়ান। আপনাদের কার গিগে ঢুকেন তো, গিগে ঢুকে দেখেন তো কার কয়টা ইমপ্রেশন, কার কয়টা ক্লিক। ঢোকেন অ্যাকাউন্টে ঢোকেন, ঢুকে দেখেন তো কার কয়টা ইমপ্রেশন আছে, কার কয়টা ক্লিক আছে। ওয়ান ক্লিক। আর সেটা তো বুঝলাম, আর কার কি আছে। আলমগীর ভাই আপনার, ইসাদুল ইসলাম লিমন ভাই, সবাই বলেন, দেখে বলেন কার কয়টা ইমপ্রেশন, কার কয়টা ক্লিক। ক্লিক ইমপ্রেশন কোথায় গিয়ে দেখে, গতকালকে বলছিলাম না গিগে। আপনার 12টা কি, মাত্র 12টা ইমপ্রেশন। কোন 1 ঘন্টা আগে খুলছেন, তাহলে মার্কেটিং করলেন কিভাবে? আচ্ছা মুকিদুর রহমান ভাই আপনার কয়টা কি ইমপ্রেশন বলেন। আকমাম ভাই কোথায় গেল, আকমাম হাসান কোথায় চলে গেল? হ্যাঁ বলেন রাসেল ভাই। 160টা ইমপ্রেশন বাট 0 ক্লিক। আচ্ছা আলমগীর ভাই এই করছে, ইয়াসমিন আপু, তারপরে হচ্ছে রিনা আপু, জোবাইর ভাই, হাসিব। হাসিবকে এখানে, হাসিবকে 9টার গ্রুপে হাসিবকে, লাবণ্য বড়ুয়া, হাসিব। হ্যাঁ বলেন। 25 0 ক্লিক। হাসিবকে, হাসিব শরীফুল ইসলাম বলেন। আচ্ছা সবাই তো বিজনেস কার্ডের গিগ খুলছেন। একটু ওয়েট করেন দাঁড়ান, আমি আপনাদেরকে আর একটা গিগ খোলার ইউটিউব লিংক দেব, ঠিক আছে? সেটা দেখে দেখে আপনারা আরো একটা গিগ খুলবেন। না এটা 7টা করে দেয়, 7টা বুঝছেন? বর্তমান অবস্থায় 7টা, ঠিক আছে?
বুঝিনি। ব্যাকগ্রাউন্ড পেজ নিয়ে একটা গিগ নেই? হ্যাঁ হ্যাঁ, না না, সেটা তো খুলবে নাই, সেই কথাই তো বলতেছি। আপনারা সবাই আরও গিগ খুলবেন, সেটা হচ্ছে ফটোশপ এডিটিং নিয়ে। ফটোশপ এডিটিং বলতে আপনার সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভাল হতে পারে, বা ইমেজ রিটাচের কাজ হতে পারে, ঠিক আছে, এরকম, ঠিক আছে। এইগুলো নিয়ে এটা একটা ফটোশপ এডিটিংয়ের গিগ খুলবেন। যেমন সবাইকে দেখাই যে গিগটা কীভাবে খুলবেন। যদি fiverr.com-এ ঢোকেন, fiverr.com-এ ঢোকার পরে আপনারা যদি এখান থেকে সাইজ লাগবে না, এই যে গ্রাফিক ডিজাইনে ক্লিক করেন। গ্রাফিক ডিজাইনে ক্লিক করার পরে তারপরে এই যে ফটোশপ এডিটিং একটা আলাদা আছে, এই দেখেন, এই সবাই খেয়াল করে ফটোশপ এডিটিং। ভাইয়া আমার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না। আপনারা কি কেউ কিছু দেখতে পাচ্ছেন না? কে দেখতে পাচ্ছেন না কিছু? আব্দুল্লাহ জোবাইর ভাই, আপনি কোনো কথা বলতেছেন না কেন অনেকক্ষণ ধরে? মেসেজ করছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আব্দুল্লাহ জোবাইর ভাই 64 ইমপ্রেশন 0 ক্লিক। ভাই ল্যাপটপ থেকে জয়েন করছি, স্পিকার অন করতে পারছি না। ও আচ্ছা, যাই হোক, তো এখানে দেখেন, এই বাম পাশে দেখেন, সবাই কি এখন কি দেখতে পাচ্ছেন সবাই? জি দেখতে পাচ্ছি। জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই যে আপনারা ড্যাশবোর্ডে আসার পরে, ঠিক আছে, ড্যাশবোর্ডে আসার পরে গ্রাফিক ডিজাইনে ক্লিক করবেন। গ্রাফিক ডিজাইনে ক্লিক করার পরে একটু নিচে যাবেন, দেখবেন বাম দিকে এই যে কি বলে, এই যে ফটোশপ এডিটিং নামে একটা আছে, ক্যাটাগরি আছে। তো এই ক্যাটাগরিতে ক্লিক করবেন। তো ফটোশপ এডিটিংয়ে ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনারা অনেক গিগ দেখতে পাবেন। দেখবেন এখানে দেওয়া আছে আফটার বিফোর, কীভাবে কি এডিট করছে সেরকম দিয়ে দিয়ে তারা অনেকগুলো গিগ খুলছে, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। আই উইল ডু হাই কোয়ালিটি ফটোশপ এডিটিং অর ফটো ম্যানিপুলেশন, এটা হচ্ছে একটা। তারপর একটা আছে আই উইল ডু ফটোশপ এডিটিং রিমুভ ব্যাকগ্রাউন্ড ফেস সোয়াপ রিটাচিং, ঠিক আছে। আই উইল কাট আউট ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্রফেশনালি, আই উইল কাট আউট ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্রফেশনালি, এই একটা, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ করবে এরকম। আই উইল ডু এনি ফটোশপ জব উইদিন 6 আওয়ার্স, আই উইল ডু রিটাচিং ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড এনি ফটোশপ, আই উইল ডু এনি গ্রাফিক ডিজাইন রিলেটেড ফটোশপ ইমেজ। যাই হোক, আরও আছে টাইটেল, হয়তো বা এগুলো একটু লম্বা লম্বা। আই উইল ডু অ্যাডোবি ফটোশপ এডিটিং অ্যান্ড রিটাচিং। এই গিকগুলো দেখবেন, দেখবেন যে অনেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার জন্য, অনেকে ফটোশপ রিটাচের জন্য, ঠিক আছে। আই উইল ডু এনি ফটোশপ এডিটিং এরকম আছে। তারপর আছে আই উইল অ্যাডোবি ফটোশপ এডিট ফটো রিটাচিং, বিভিন্ন টাইটেলের দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভের। তারপরে বিভিন্ন রকমের টাইটেল দিয়ে বিভিন্ন রকমের গিগ আছে। তো এই কাজগুলো আপনারা পারেন না বলেন? জি পারি। আই উইল ডু অ্যাডোবি ফটোশপ এডিট ফটো রিটাচিং, এই কাজগুলো আপনারা সবাই পারেন, এবং এই কাজগুলো আপনাদেরকে দিলে আপনারা সবাই পারবেন। সো আপনারা সবাই এভাবে একটা গিগ ওপেন করবেন। কি বলছি বুঝতে পারছেন? জি প্রত্যেকে এরকম আই উইল ডু হাই অ্যান্ড রিটাচিং ম্যাগাজিন কোয়ালিটি, আই উইল ডু এনি টাইপ অফ ফটোশপ এডিটিং ওয়ার্ক। তারপর আই উইল ডু এডিটিং অ্যান্ড রিটাচিং ফর ইউ। এভাবে করে আপনারা ই করবেন, কি বলে, গিগ ওপেন করবেন, ফটোশপ এডিটিংয়ের একটা গিগ ওপেন করবেন আজকের দিনের ভিতরেই, ঠিক আছে। আজকের দিনের ভিতরেই আপনারা একটা ফটোশপ এডিটিংয়ের
গিগ ওপেন করবেন, পারবেন না? জি পারি। সমস্যা হবে কার কার বলেন? কথা বলেন, সমস্যা হবে কারো? আপনারা গিগের ভিতরে ঢুকবেন যে আসলে যে এটা এই কাজটা তো একদম সহজ, যে আই উইল কাট আউট ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্রফেশনালি। আর যদি কেউ না পারেন ব্যাকগ্রাউন্ড অন্তত করতে রিমুভ করতে পারবেন নাকি? তো কাট আউট ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্রফেশনাল এখানে কি কেমন কি আছে গিগের? এটা তো টাইটেলের পর ছবিগুলো কিভাবে দিয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। যাই হোক, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা যতটা সহজ মনে করতেছেন আবার অতটা কিন্তু সহজও না, বুঝছেন? এখানে কিন্তু পেন টুল দিয়ে কাজটা করা হয়েছে, খুব যত্ন সহকারে খুব দক্ষতার সহিত কাজটা করা হয়েছে, বুঝতে পারছেন? ফটোশপে পেন টুল দিয়ে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটা আপনাদেরকে দেখানো হয়েছিল না? খেয়াল আছে আপনাদের? হ্যাঁ, ওভাবেই আর কি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রচুর কাজ পাওয়া যায়, প্রচুর, বুঝছেন? যদি কোনো ক্লায়েন্ট এরকম পেয়ে যান যে যার মনে করেন যে যিনি অ্যামাজন বা ইবে বা শপিফাই যেগুলো আছে বা আলিবাবা, যেসব যেসব বড় বড় ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইটগুলো আছে এগুলোতে প্রোডাক্ট আপলোড করে, এরকম কোনো একজন ক্লায়েন্ট পেয়ে গেলে দেখবেন অনেক কাজ পাবে একজন ক্লায়েন্ট থেকেই, বুঝতে পারছেন? উনি কিন্তু বাংলাদেশে গেছেন। কি লাগছে? হ্যালো এভরিওয়ান, আই এম আজিজ ফ্রম বাংলাদেশ। আই এম প্রফেশনাল গ্রাফিক designer and having experience more than 8 years in this field. I am fluent in English communication with buyer easily. I can do all sport, all sort of Photoshop work. I would like to retain my buyer with my work. My major service: background removal, cut out image, Amazon image background change, white background or for Amazon, eBay, e-commerce product, photoshopping, অনলাইন স্টোর, ফটো এডিসি। যাই হোক, উনি আসলে মূলত ফটোশপ নিয়েই কাজ করে, ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভারেই কাজ করে। ওনার যদি পার্সোনাল গিগ অ্যাকাউন্টে যদি ঢুকি সেক্ষেত্রে দেখা যাবে হয়তো ওনার গিগ আছে এটা নিয়েই অনেকগুলো, ঠিক আছে? না, একটা গিগই আছে, শুধুমাত্র একটা গিগ ওপেন করছে, সেই একটা গিগ থেকেই 470টা তো অলরেডি পেয়েছে, কি বলে 470টা তো রিভিউ পেয়েছে। 470টা রিভিউ পেলে প্রায় মোটামুটি 700-800 মতো কাজ হয়েছে ওনার। আর আরেকটা হচ্ছে গিয়া যে সবসময় ফাইবারে যে মনে করেন ফাইবারের ক্লায়েন্ট যে সবসময় ফাইবারেই থাকে সেটা কিন্তু না, ঠিক আছে? ফাইবারের ক্লায়েন্ট কিন্তু ফাইবারের বাহিরে নিয়ে গিয়েও পার্সোনালি বা প্রাইভেটলিও কাজ করার যায়, বুঝতে পারছেন? সবাইকে ক্লিয়ার যে ফটোশপ এডিটিংয়ের গিগ কীভাবে খুলবেন? উনি কিন্তু একটা গিগ খুলছে এবং সেই একটা গিগ দিয়েই অনেক অর্ডার করছে, অনেক অর্ডার পেয়েছে, অনেক কাজ করছে। এই গেল একটা। এবার আসে এই একটা, আই উইল ডু রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভিং অ্যান্ড এনি ফটোশপ এডিটিং। যাই হোক, এখানে অলরেডি 4টা অর্ডার রানিং আছে, ঠিক আছে? 238টা অর্ডার কমপ্লিট করছে। এখানে কী কাজ করছে? ফেসটা একটু অমসৃণ ছিল, সে সুন্দর করে মসৃণ করে দিয়েছে, ঠিক আছে? এই কাজটা করছে। তো যাই হোক, এই কাজটা তো এগুলো কীভাবে করতে হয় আপনারা জানেন, আপনাদেরকে দেখানো হয়েছে। তো এই কাজটা করছে উনি কোথার? উনি শ্রীলঙ্কার, ঠিক আছে? ওনার আইডিতে যদি ঢুকি দেখি উনি কয়টা কি অ্যাকাউন্ট করছে, গিগ করছে। ওনার গিগ আছে 1 2 3 4 5টা গিগ আছে ওনার। 5টা গিগের ভিতরে এই গিগে অর্ডার মোটামুটি অনেকগুলো অর্ডার, 238টা উনি রিভিউ পেয়েছেন,
পরেরটা যেটা আছে সেটাও মোটামুটি খারাপ ভালো 78, এবং পরে যেটা আছে 69 মিনিমালিস্ট থেকে। যাই হোক উনি মোটামুটি ভালো কাজ করছে, ভালো অনেক। উনি কবে থেকে আছে, যদিও উনি মেম্বার হচ্ছে অনেক আগে থেকে, 2012 থেকে উনি ফাইবারের সম্পর্কে জানে। যাই হোক সমস্যা নেই। এরপর যিনি এই যে আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড আর কাট আউট 30 ইমেজ or white or relax or cut out 30 image with white or transparent। ঠিক আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভের কিন্তু গিগে কিন্তু এখানেও কিন্তু অলরেডি 3টে অর্ডার চলতেছে, 704টা কিন্তু অর্ডার উনি এর আগে রিভিউ পেয়েছে। এখন রিভিউ পাইলে যে কটা রিভিউ পায় তার চেয়ে কিন্তু অর্ডার বেশি পায়, একটা কথা মনে রাখি সবসময়। রিভিউ যা পায় এখানে, রিভিউ যা দেখবেন তার চেয়ে অর্ডার সবসময় বেশি দেখবেন, কারণ একটা রিভিউ পেয়েছে। সব ক্লায়েন্ট কিন্তু আর রিভিউ দেয় না, অনেক ক্লায়েন্ট আছে রিভিউ না দিয়ে চলে যায়। নিউ বাংলাদেশের I am young pro graphic designer editing image from last 7 years. I have other skills like logo design, cover image editing, video making and social media promoting and many more. I can provide you the best performance among this service। তো উনি দেখেন উনি এগুলোই করছে, কিভাবে করছে এভাবে চাইলে আপনারা একটা ইমেজের যেটার ব্যাকগ্রাউন্ড আছে এবং একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এখন বলতে পারেন যে ভাই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা কীভাবে দেবো। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যখন করবেন তখন তো এখানে ইমেজে বসাতে আসলে এটা সাদা হয়ে যাবে, সেক্ষেত্রে এরকম ট্রান্সপারেন্ট পাওয়া যায়, বুঝতে পারছেন? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এরকমের ব্যাকগ্রাউন্ডই পাওয়া যায়, সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে উনি বসিয়েছে। কি বলছি বুঝতে পারছেন? এটা কিন্তু ট্রান্সপারেন্ট না, ট্রান্সপারেন্টের মতো করে, মানে ট্রান্সপারেন্ট হইলে ফটোশপে যেরকম দেখা যায় সেরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। উনি কিন্তু সেটা করছে, সেটা বসাইছে এখানে। আমার কথা কি বুঝতে পারছেন? যাই হোক ভালো। তো এরকম করে আপনারা গিগ দেখে পরে গিগের টাইটেল দেখবেন, দেখে পরে আপনারা করবেন। ফটোশপ এডিটিংয়ের কাজ কিন্তু প্রচুর। এখন এখানে কিন্তু আপনারা দেখতে পারেন যে হয়তো বা যে অল্প কিছু অর্ডার রানিং চলতেছে বা যাই হোক, কিন্তু এর কাজ হচ্ছে ব্যাপক কাজ। সব কাজ কিন্তু ফাইবারে বেশি দিন থাকে না। ফটোশপ এডিটিংয়ের কাজ ফাইবারে আপনাকে বেশি দিন দিয়ে ক্লায়েন্ট ফাইবারে করাবে না, আপনাকে ক্লায়েন্ট চাইবে বারবার বাহিরে নিয়ে যেতে, পার্সোনালভাবে আপনার সাথে কাজ করতে, কারণ অনেক কাজ। তো তো এই কাজগুলো ফাইবারে করাতে হলে ফাইবারকে তো কমিশন দিতে হয় প্রচুর পরিমাণে, সেটা তো জানেন যে আসলে $100 কাজ যদি একটা অর্ডার করে ক্লায়েন্ট, সেক্ষেত্রে ক্লায়েন্টকে পে করতে হয় $120, বাট আপনি পাচ্ছেন $80। তার মানে $100 একটা কাজে ক্লায়েন্টের কাছ থেকেও নিচ্ছে $20, আপনার কাছ থেকেও নিবে $20, আপনার কাছ থেকেও কেটে রাখবে $20। তো এই প্রচুর পরিমাণ ইসের কারণে, চার্জের কারণে এই বড় বড় কাজগুলো এগুলো বেশিরভাগ ক্লায়েন্ট হিসাবে বাইরে গিয়ে তারপরে করাতে, বুঝতে পারছেন সবাই? দেখেন এরকম কিন্তু একটা ছবি দিলে কিন্তু অনেক আপনার কাজ হবে, কারণ এই ছবিটা এখান থেকে এরকম করে ক্লিন করতে পারলে এটা কিন্তু আসলে সবাই পারে না এরকম করতে, বুঝছেন কি বলছি? এরকম ছবি দিয়ে তারপরে করবে। I will do Adobe Photoshop edit photo design। উনি কোথায়, উনি ইন্ডিয়ান একজন লোক, ইন্ডিয়ান ফ্রিল্যান্সার। যাই হোক অনেক অর্ডার আছে ওনার।
আছে আই উইল ডু ই কমার্স প্রোডাক্ট, দেখেন আই উইল ডু ই কমার্স প্রোডাক্ট ফটো এডিটিং ফর অনলাইন শপ, অর্থাৎ উনি অনলাইন শপের জন্য যে ই কমার্স যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো এডিট করে থাকে। এই বিফোর আফটার দিয়ে দিয়েছে, দেখছেন? বিফোর আফটার দিয়ে গিক ওপেন করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফাইল ফরম্যাট, জেপিজি, মানে ইমেজগুলো কেমন হবে বুঝতে পারছেন? গিগ ইমেজগুলো যে রিলেটেড, আপনি যদি পার্সোনাল ফটো রিটাচ করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে সেই রকম ইমেজ হবে। আর আপনি যদি অনলাইন শপের জন্য আপনি যদি ফটো রিটাচ করতে চান তো সেই ইমেজগুলো সেরকম হবে। ক্লিয়ার? আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই? ওকে, তাহলে আপনার ফটোশপ এডিটিংয়ের যে ই আছে, গিগ আছে, আই উইল ডু প্রফেশনাল, ফটোশপ এডিটিং ওয়ার্ক, এই যে এরকম যেগুলো আছে গিগুলো ওপেন করে দেখবেন যেখানে আসলে অর্ডার রানিং আছে, অনেক সুন্দর করে কাজ করা। দেখেন ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্ট ডিলিট করছে। তো ইমেজ ডিটেলসের ক্ষেত্রে আপনারা বেসিক যে প্যাকেজটা এটা $5 রাখতে পারেন ইমেজ ডিটেলসের ক্ষেত্রে, কারণ অনেক ক্লায়েন্টই আছে যাদের সিঙ্গেল একটা ছবি আপনার করতে হবে। বেসিকটা $5 রাখতে পারেন, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে? কারণ হচ্ছে আপনার ফটোশপ এডিটিংয়ের কাজ হচ্ছে অনেক সিম্পল কাজ, তো এখানে আসলে এটা তো ডিজাইনের কাজ না, ঠিক আছে? তো আপনারা সেক্ষেত্রে একটু বেসিক প্যাকেজটা একটু কমিয়ে রাখতে পারেন এবং স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম যে প্যাকেজগুলো আছে, ঠিক আছে, এগুলো আপনারা একটু এটা বাড়িয়ে দেবেন, কিন্তু বেসিকটা একটু কম রাখতে পারেন বা চাইলে $10 রাখতে পারেন, ঠিক আছে? কিন্তু এখানে ম্যাক্সিমাম দেওয়া আছে যেগুলো সেগুলো $5 থেকেই শুরু, কারণ হচ্ছে অনেকে আছে $10 দিচ্ছে, বাট $5 দিলে হয় কি, কারণ আপনাদের মানে ফটোশপ এডিটিংয়ের অনেক ছোট ছোট কাজ আছে, দেখেন ম্যাক্সিমাম কিন্তু $5 থেকে স্টার্ট করা, ঠিক আছে? $5 এগুলো যেগুলো আছে প্রো ভেরিফাইড $800, একটু ম্যানিপুলেশনে $5, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বেসিক প্যাকেজ $5, দুই একটা ছাড়া। এই একটা আছে $20, তো উনি বলছে এনিথিং রিলেটেড, ওটা তো আলাদা কথা, একটা আছে $25, যাই হোক $5 দিয়ে স্টার্টিং করা অনেক ম্যাক্সিমাম গিগ। তো $5 বা $10 আপনারা যে কেউ চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে কথা। আপনারা আরেকটা গিগ ওপেন করবেন, সেটা হচ্ছে অবশ্যই ফটোশপ এডিটিংয়ের, ঠিক আছে? আজকের দিনের ভিতরেই গিগটা ওপেন করবেন এবং গিগগুলো এটার ছবি কীভাবে বানাতে হয় সেগুলো তো দেখালাম, ঠিক না? খুব ইজি। আপনারা যে রিলেটেড কাজ করবেন, যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ তৈরি করেন সেক্ষেত্রে আপনারা এরকম করে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করাতে পারেন, কাজ দিয়ে আফটার বিফোর দিয়ে এভাবে করতে হবে, তবে ইউনিক হতে হবে, ঠিক আছে? সবার মতো করে না, ছবি অবশ্যই আলাদা ছবি হতে হবে। আর যদি ইমেজ রিটাচের কাজ করেন সেক্ষেত্রে একটা ছবি একটু একটা খারাপ ছবিকে সেটাকে রিটাচ করে খুব সুন্দর করে তার পাশে বসিয়ে ক্রপ টুল দিয়ে একটার পাশে আর একটার পাশে কীভাবে বসায় দেখাইছিলাম না, সেরকম করে বসিয়ে সুন্দর করে তারপরে ছবিটা দিবেন। সেকেন্ড পেজে যদি যাই, দেখেন এখানে কিন্তু ফার্স্ট পেজের চেয়ে সেকেন্ড পেজে যারা আছে তাদের কিন্তু অনেক অর্ডার আছে। স্যার রিনা আপু, আপনি আরো একটাতে ফরেস্টার পেয়েছেন? জি ভাইয়া। এটা কখন পেয়েছেন? এটা ভাইয়া গতকাল রাতে দিছিলাম। আর উনি হচ্ছে কমেন্ট করছে সকালে।
যে এটারে ইয়েলো বা গ্রিন কালারে করে দেওয়া যায় কিনা। তারপর আপনি কি বলছেন? আমি বলছি হ্যাঁ পারবো, আমি একটা সাবমিট করছি ইয়েলো কালারে। আচ্ছা, আপনি তো তাহলে করেন, ঠিক আছে। আপনি ইয়েলো বা গ্রিন কালার করে সাবমিট করছেন, তারপর কি উনি কোনো কমেন্ট করছে? না, ইয়েলো কালারটা করছি, তো গ্রিন কালারটা এখনো করি নাই, ক্লাস করতেছি তো। আচ্ছা ঠিক আছে, তো ক্লাস করা শেষ হইলে আপনি একটু করে দিয়েন, ঠিক আছে। আমার ডিজাইনটা পছন্দ হয়েছে, মেবি যদি যে কালারটা চাচ্ছে এই কালারটা যদি আপনি ভালোভাবে করে দেখাতে পারেন, আপনি করে ফেলবেন, আপনাকে উইন উইন করে দিবে, ঠিক আছে। দেখা যাক, কমেন্ট তো অনেকেই করতেছে বাট কিছু না তো। হয়ে যাবে। কমেন্ট সবাই কি কি করে বলেন? কয়জনকে কমেন্ট করে বলেন ক্লায়েন্ট? কয়জনকে স্টার দেয়? কয়জনকে কমেন্ট করে? গতকাল না পরশু মানে আপনাকে একটা পাঠিয়েছিলাম, ওই জন্য কমেন্ট করছিল, উনি আবার হচ্ছে ডেডলাইন বাড়াইছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো কাজ করতে থাকেন আপনি, যেহেতু আপনার কাজগুলো যেহেতু ক্লায়েন্টের পছন্দ হচ্ছে, বেশিরভাগ ক্লায়েন্টেরই তো দেখতেছি যে আপনার কাজগুলো পছন্দ হচ্ছে, আপনি কাজ চালিয়ে যান। কি বলছি বুঝতে পারছেন? কন্টেস্টে হ্যাঁ, খুব তাড়াতাড়ি উইন হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আপনি কি এর আগে কোথাও কাজ করতেন? না ভাইয়া, এই প্রথম। আচ্ছা, দেখেন এটা দেখেন, এখানে কিন্তু 10টা অর্ডার কিন্তু চলতেছে এখানে। ফার্স্ট পেজে যারা আছে, সেকেন্ড পেজে কিন্তু তার থেকে দেখেন অর্ডার কিন্তু অনেক বেশি। কি বলছি বুঝতে পারছেন? তো ফার্স্ট সেকেন্ড কোনো ব্যাপার না, আপনি ফটোশপ এডিটিংয়ের গিগ খুললে অর্ডার পাবেন, এটা হচ্ছে নিশ্চিত। গিগ খুলে আপনি যদি একটু মার্কেটিং করেন, একটু যদি টুইটারে দেন, তাহলে কিন্তু গিগ পাবেন, ঠিক আছে। সরি, অর্ডার পাবেন। গিগ ওপেন করলে অর্ডার পাবেন। ফটোশপ এডিটিংয়ের আপনি 5-6 পেজ পর্যন্ত, যত পেজ পর্যন্ত যান, 7-8 পেজ পর্যন্ত যারা আছে তারাও কিন্তু মোটামুটি অনেক অর্ডার পাওয়া, বুঝতে পারছেন? অনেক অর্ডার পাওয়া। অর্ডার নাই এরকমের গিগ খুব কমই দেখবেন ফটোশপ এডিটিংয়ে, যারা জিরো অর্ডার। আমি কত কত নম্বর পেজে আসছি? 8 নাম্বার পেজে আসছি, বাট এখানেও কিন্তু তেমন কোনো গিগ দেখতে পাচ্ছি না যে গিগে একটা অর্ডারও নাই, ঠিক আছে। দেখেন এখানে 1K প্লাস অর্ডার, 1K প্লাস অর্ডার। আমি 8 নম্বর 9 নম্বর পেজে আসছি, তাও দেখেন তারা 1K প্লাস কাজ কমপ্লিট করে ফেলছে। সো ফটোশপ এডিটিংয়ের প্রচুর ডিমান্ড, প্রচুর, ঠিক আছে। আপনারা ফটোশপ এডিটিংয়ের কাজটা করে ফেলেন। সবাই কি ক্লিয়ার? হ্যালো, ওকে। যদি আমি 12 নম্বর পেজেও যাই, তারপরও দেখতে পাবো যে সেখানেও সবাই কম বেশি অর্ডার আছে প্রত্যেকের। অর্থাৎ ফটোশপ এডিটিংয়ের গিগ যারা খুলে বসে আছে, তারা আজ হোক বা কাল হোক অর্ডার পাবেই, এতে কোনো মাপ নাই, বুঝতে পারছেন? এখানে 12 নম্বর পেজে এখানেও একটা গিগ আছে যে 1K প্লাস অর্ডার করছে, অর্ডার কমপ্লিট করছে। তার যদিও এখন মাত্র একটা অর্ডার, কেউ কিন্তু আমার মনে হয় তিনি বাহিরে কাজ করে অনেক বেশি, বুঝছেন? দেখছেন এই কাজটা কি করছে, ইমেজ ম্যানিপুলেশন। সো এই কাজটা কিন্তু অবশ্যই করবে সবাই, ফটোশপ এডিটিংয়ের গিগ অবশ্যই ওপেন করবেন, ঠিক আছে। আজকের দিনের ভিতরে আমি সবার ফটোশপ এডিটিংয়ের, আজকের দিন বলতে আজকে রাত্রের ভিতরেই আর কি, কালকে ক্লাসের আগে সবার ফটোশপ এডিটিংয়ের গিগ রেডি করবেন, ঠিক আছে। কারণ এখন তো আর অ্যাকাউন্ট খুলতে হবে না, জাস্ট ক্রিয়েট এ গিগ, ইমেজ তৈরি করেই গিগ তৈরি করবেন, অ্যাকাউন্ট খোলার তো চিন্তা নেই। এবং একটা গিগ তৈরি করছেন, সেক্ষেত্রে আপনাদের দ্বিতীয় গিগটা করতে আপনাদের একটু কম চাপ নিতে হবে, আমি যেটা মনে করি,
ঠিক আছে, প্রথম প্রথম গিগ খুলছেন তখন মনে মনে হয়তো একটা ভয় ছিল বা আতঙ্ক ছিল, এখন তো আর সেটা নেই, ঠিক না? আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনোটা ফলো করে আপনারা গিগ ওপেন করতে পারেন, ঠিক আছে? 4-5টা এরকম করবেন। আপনাদেরকে কি ইমেজ এসইওর ব্যাপারটা দেখানো হয়েছিল যে কিভাবে ইমেজ এসইও করা হয় ইসের ফাইবারের গিগের ইমেজ কিভাবে এসইও করা হয়, সেটা বলা হয় নাই। না ভাই, একটু ওয়েট করেন, ফটোশপটা জাস্ট ওপেন হোক, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের ফাইবারের গিগের যে ইমেজটা, আপনারা কি সবাই ফটোশপ দেখতে পাচ্ছেন? আচ্ছা, ফাইবারে যখন আপনাদের একটা ফাইবারের গিগের ইমেজ যখন একটা সম্পূর্ণভাবে কমপ্লিট করা হবে, ঠিক আছে, তখন সেই ইমেজটা আবার ফটোশপে ওপেন করবেন, ঠিক আছে? মনে করেন যে এই ইমেজটা মনে করেন যে আমি আমার ফটোশপের জন্য কি করছি, রেডি করছি, ডিজাইন করছি আর কি, সরি আমার গিগের জন্য ডিজাইন করছি, ডিজাইন করা সম্পূর্ণ কমপ্লিট। এই ইমেজটা মনে করেন যে আমি আমার ইসের জন্য, আমার একটা গিগের জন্য সম্পূর্ণভাবে রেডি করছি, যে এটা দিয়ে আমি একটা গিগ ওপেন করব, ঠিক আছে? তখন এটাকে কিভাবে আপনি এসইও করবেন, গিগের ইমেজ এসইও করবেন, সেটা হচ্ছে প্রথমে এটা ব্যাকগ্রাউন্ডের উপর ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের লকটা আনলক করে এটা 0 লেয়ারে নেবেন এবং লেয়ারটা ক্লিক করে অবশ্যই সিলেক্ট অবস্থায় থাকতে হবে। কি বলছি বুঝতে পারছেন? সবাই একটু মনে রাখেন, এটাকে ডাবল ক্লিক করে প্রথমে লেয়ারটাকে আনলক করতে হবে, ব্যাকগ্রাউন্ডের যে লক করা থাকে সেই লক চিহ্নটার উপর ডাবল ক্লিক করে এটাকে আনলক করে 0 লেয়ার এরকম নিয়ে আসতে হবে, লেয়ার 0, এবং এটাকে অবশ্যই এরপরে সিলেক্ট অবস্থায় থাকতে হবে। সিলেক্ট অবস্থায় থাকার পরে ফাইলে যাবেন, ফাইল থেকে ফাইল ইনফোতে যাবেন, ফাইল থেকে কোথায় যাবেন, ফাইল ইনফো, ফাইল ইনফোতে যাওয়ার পরে এখানে দেখেন ডকুমেন্ট টাইটেল আছে, এখানে ডকুমেন্ট টাইটেল, তারপর অথর টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, এরপর হচ্ছে কিওয়ার্ড। এই যে যে কয়টা বললাম যে টাইটেলের আছে 2টা, একটা ডেসক্রিপশন, একটা কিওয়ার্ড, এইগুলোতে সবাই আপনারা যে হ্যাশট্যাগুলো আছে ওই হ্যাশট্যাগুলো ইউজ করবেন, তবে হ্যাশট্যাগুলো হ্যাশ রাখা যাবে না, হ্যাশট্যাগুলো হ্যাশ উঠিয়ে তারপরে ওখানে কমা বসিয়ে বসিয়ে এগুলো ইউজ করবেন। কথা বুঝেন নাই? যেমন মনে করেন আপনি ফটোশপ হ্যাশট্যাগ, ফটোশপ হ্যাশট্যাগ দিলেন, দেওয়ার পরে আপনি সাইটে ঢুকলেন, তো এখানে ফটোশপ রিলেটেড যত হ্যাশট্যাগ আছে সেই হ্যাশট্যাগুলো প্রথমে কপি করবেন, ঠিক আছে? কপি করে একটা নোটপ্যাডে নেবেন, তারপর কি আছে দেখি এখান থেকে অন্য একটা কিছু নেওয়া যায় কিনা, এডিট, না এডিট না, আমরা এখানে সার্চ দেই,
মনে করেন যে ফটো এডিট, এটা লিখে সার্চ দিয়ে দেখি বেস্ট ফটো এডিট হ্যাশট্যাগ। এই যে ফটো এডিট যে হ্যাশট্যাগুলো আছে এগুলো কপি করে নিয়ে এখানে আবার পেস্ট করে আবার যান, এরপরে আবার কি করা যায়, ফটো এডিটর এর হ্যাশট্যাগুলো নেন, হ্যাশট্যাগুলো কপি করেন, কপির উপরে ক্লিক করলে কপি হবে, আবার এখানে নেন। ঠিক আছে, দেখেন এই যে BHFYP এই হ্যাশট্যাগটা সবসময় কেটে দিবেন, কারণ এটা হচ্ছে এই যে বেস্ট হ্যাশট্যাগ ওদের একটা ওদের নিজস্ব হ্যাশট্যাগ, সবার শেষে যে হ্যাশট্যাগটা পাবেন এটা হচ্ছে বেস্ট হ্যাশট্যাগ এর একটা নিজস্ব হ্যাশট্যাগ। এরপর কি করবেন আপনারা সবাই, হ্যাশট্যাগটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর Ctrl+H চাপবেন, Ctrl+H চাপার পরে এখানে একটা নিচে উপরের ঘরে থাকবে হ্যাশ, নিচের ঘরে একটা স্পেস দিয়ে দিবেন, দিয়ে রিপ্লেস অল দিবেন। তখন দেখবেন যে সব এইগুলো হ্যাশট্যাগুলো চলে গেছে, এখানে কোনো আর হ্যাশট্যাগ যে সাইনগুলো আছে সে সাইনগুলো নেই, শুধু লেখাগুলো আছে। ঠিক আছে, এরপরে এখান থেকে একটা স্পেস বা যাই হোক, এরপরে আবার Ctrl+H চাপবেন, Ctrl+H চাপার পরে উপরে যেখানে হ্যাশ আছে ওখানে একটা স্পেস দিবেন। ঠিক আছে, বা দুইটা স্পেস দিবেন, দুইটা স্পেস দিয়ে নিচে একটা স্পেস দিবেন, নিচে একটা কমা দিয়ে তারপরে স্পেস দিবেন। তাহলে যদি রিপ্লেস করেন তাহলে দেখবেন যে কি হয়েছে, এখানে প্রত্যেকটা লেখার পরে একটা করে কমা তারপরে কমার পরে একটা করে স্পেস হয়ে গেছে। এই যে আমি রিপ্লেসটা করছি, এটা কি আপনারা কি সবাই বুঝতে পারছেন কিভাবে করছি? মানে আপনারা বুঝিনি, মানে এটা প্রথমে যখন রিপ্লেস করছেন প্রথমবার হ্যাশট্যাগ থেকে, ওই সময় একবারে করা যায় না, দ্বিতীয়বার আবার কমা দেওয়া, মানে হ্যাশট্যাগ জায়গায় কমাটা প্রথমবার দেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যায়। যেমন আমি যদি Ctrl+Z গিয়ে না, Ctrl+Z গিয়ে আসলে আনতে পারতেছি না, ওটা একবারেই দেওয়া যায়। কিভাবে দেওয়া যায় সেটা হচ্ছে গিয়ে আপনাকে দেখাই। মনে করেন আমি এটা কপি করে নিয়ে তারপরে বসালাম, এবারে হ্যাশট্যাগটা সহ পিছনে যে একটা স্পেস আছে স্পেসটা সহ সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে Ctrl+H চাপবেন। তো যেখানে স্পেস এবং হ্যাশট্যাগ আছে ওখানে আপনি কি বসাতে চান, ওখানে আপনি বসাতে চান প্রথমে একটা কমা বসাতে চান, তারপর একটা স্পেস দিতে চান, কারণ এখানে একটা প্রথমে কমা হবে তারপর একটা স্পেস হবে। কি বলছি বুঝতে পারছেন? তারপরে এই লেখাগুলো এটা দিয়ে এরপরে একবারে দিলে একবারেই হয়ে যাবে। তখন কিন্তু এই যে প্রথম হ্যাশট্যাগটা থেকে যাবে, কারণ প্রথম হ্যাশট্যাগটা কিন্তু আগে স্পেস ছিল না, এই কারণে ওই হ্যাশট্যাগটা ও কাউন্ট করে না। বুঝতে পারছেন? এখানে আপনি যে এখানে সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনি যেটা Ctrl+H চাপার পরে আপনি এখানে উপরে যেটা দিবেন এবং নিচে যেটা দিবেন, এখানে কাজ হচ্ছে উপরে যে যে ওয়ার্ডটা দিবেন বা যে সাইনেই দিবেন যেটা দিবেন ওটাকে রিপ্লেস করে ওইখানে নিচে যেটা দিবেন ওইটা বসাই যাবে, সেটা যাই দেন। এরপরে রিপ্লেস অল দিলে সব জায়গায় ওইভাবে বসে যাবে। যেমন এখানে ফটোশপের কি প্রথমে পি আছে না, আমি যদি এখানে উপরে লিখি যে পির জায়গায় যদি আমি নিচে এক্স বসিয়ে দিই তাহলে দেখবেন যে এরপরে যদি রিপ্লেস অল দিই তাহলে দেখবেন যে আর কোথাও ফটোশপ নাই, সব পি গুলো এক্স হয়ে গেছে। দেখেন যেখানে যেখানে পি আছে সেগুলো সব এক্স হয়ে গেছে। দেখেন যেখানে পি নাই সেগুলো কিন্তু এক্স হয় নাই, দেখেন এখানে ই আছে এটা কিন্তু এক্স হয় নাই, বাট যেখানে পি পেয়েছে ও সেখানে এক্স বসিয়ে দিয়েছে। এখানে কাজটা কি বুঝতে পারছেন? কথা বুঝেন নাই? আবার এই এক্স যখন আবার উপরে এক্স দিব, যে যেখানে এক্স আছে আমি রিপ্লেসে আবার যখন পি বসিয়ে দেব তখন আবার রিপ্লেস যখন দেবো দেখবেন আবার সব এক্স গুলো সব পি হয়ে গেছে।
কথা ক্লিয়ার? তাহলে আপনাদের কি করতে হবে প্রথমে, যদি ওখানে যদি আপনারা ইমেজ এসইও করতে চান তাহলে এরকম করতে হবে, অর্থাৎ হ্যাশট্যাগ উঠিয়ে এভাবে কমা বসিয়ে একটা স্পেস, কমা তারপর একটা স্পেস তারপর আর একটা ট্যাগ, কমা তারপর স্পেস তারপর ট্যাগ, বাট কোনো হ্যাশ থাকতে পারবে না। এইভাবে নিয়ে এরপর কপি করবেন, কপি করে ফটোশপে যাবেন। হ্যাঁ এখানে হ্যাশট্যাগ কেন দিব আমরা? এখানে আসলে হ্যাশট্যাগ দিবেন না, কারণ হচ্ছে এখানে হ্যাশট্যাগের যে আপনার কমাটা বেশি কাজ করবে, কারণ এটা দেখেন এটা ডকুমেন্ট টাইটেল, ঠিক আছে? টাইটেলের ভিতরে যদি আপনি হ্যাশট্যাগ দেন ওটা কাউন্ট করবে না এরকমভাবে, বাট কমা দিলে ওটা সমস্যা হবে না। এবার টাইটেলে দিলাম, এবার আবার টাইটেলে দিলাম, এখানে ডেসক্রিপশনে দিলাম, ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? তারপরে হ্যাঁ এই অপশনটা কিভাবে আনছি? কেন ফাইল থেকে ইমেজ ইনফোতে, আচ্ছা এই যে ফাইল থেকে তারপরে ইমেজ ফাইল ইনফোতে, প্রথমে বলছিলাম না যে এটা ইমেজটা সম্পূর্ণ আপনার ফটোশপ গিগের ইমেজটা সম্পূর্ণভাবে কি হইলে আপনার রেডি হওয়ার পর তারপরে গিগের ইমেজটা ফটোশপ দিয়ে ওপেন করবেন। মনে করেন আপনি গিগের ইমেজটা ডিজাইন করলেন কিতে, ইলাস্ট্রেটরে ডিজাইন করলেন বা ফটোশপে যেখানেই ডিজাইন করেন, ডিজাইন করে সেভ করবেন জেপিজিতে, জেপিজিতে সেভ করার পর আবার সেই ইমেজটা ফাইল থেকে ওপেনে গিয়ে আবার ওপেন করবেন আলাদাভাবে নতুন করে। এরপরে ব্যাকগ্রাউন্ডে তো আসবে, ব্যাকগ্রাউন্ডে তো লক অবস্থা আসবে, ডাবল ক্লিক করে সে লেয়ারটা আনলক করবেন। এরপর লেয়ার 0 হওয়ার পর লেয়ারটা সিলেক্ট করে তারপরে ফাইল থেকে আবার ফাইল ইনফোতে যাবেন, গিয়ে এভাবে এগুলো সব বসাবেন। এখানে রেটিংটা 5 স্টার দিবেন, এভাবে দিয়ে এবার এখানে যে ইউআরএলটা, সেই ইউআরএলটা হচ্ছে আপনি দিবেন যে আপনার প্রোফাইলের যে ইউআরএল আছে না, আপনার ফাইবারের প্রোফাইল, সেই ইউআরএলটা দিবেন, সেই ইউআরএলটা দিয়ে ওকে দিবেন, ঠিক আছে? এরপরে ফাইল থেকে সেভ করবেন, সেভ এজে গিয়ে মনে করেন যে এখানে সেভ করলেন, আবার জেপিজিতে সেভ করবেন, সেখানে সেভের নামটাও দিবেন, এই নামগুলোই দিবেন, ঠিক আছে? মনে হয় কমাগুলো নিবে না, দেখি তো, না নিয়েছে, অনেক বেশি ছিল সেজন্য নেয় না। এখন দেখেন আমি যদি এখন এই ফাইলটা ওপেন করি, যেটা আমি এই এটাকে বলা হয় অফলাইন এসইও, যাই হোক, তো এটা আমি যেখানে সেভ করছি সেটা কোথায়, এই যে এটা দেখেন, এটার উপরে মাউসের কার্সার নিলেই দেখতে পাবেন যে আসলে এখানে আমি যা যা বসিয়েছি সে ট্যাগগুলো সব দেখাচ্ছে, টাইটেল দেখাচ্ছে, রেটিং 5 স্টার দেখাচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু দেখাচ্ছে, বাট এর আগের যে ইমেজ এটা যে নিয়েছে সেটাই কিন্তু তেমন কিছুই দেখাচ্ছে না, জাস্ট আইটেম টাইপ জেপিজি ফাইল, ডেমিনেশন কি আছে 1000/786, সাইজ 70 কেবি, বাট এখানে যদি আমি মাউসের কার্সারটা ধরি এখানে কিন্তু অনেক কিছু দেখাচ্ছে, বুঝতে পারছেন কথা কি বুঝতে পারছেন সবাই? এটা আপনি ইমেজটা যদি এভাবে করে আপলোড করেন তাহলে দেখেন আপনি যে ফটো এডিট, আপনি যে ট্যাগগুলো দিয়েছেন ট্যাগগুলো তো গিয়ে হচ্ছে আপনার এই ট্যাগগুলো দিয়ে যখন সার্চ করবে তখন সেটা এই ইমেজের উপর অনেক প্রভাব ফেলবে, বুঝতে পারছেন? এটা এক ধরনের এসইও, এসইও বুঝেন, ইমেজটাকে এসইও করা হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এটা দিয়ে যখন সার্চ করবেন তখন সার্চ করার যখন ক্লায়েন্টে যখন সার্চ করবে তো সার্চের ক্ষেত্রে এই ইমেজের যে ইগুলো আছে, ইমেজের যে ডেসক্রিপশন আছে, যা ইমেজের যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো ইমেজের কিওয়ার্ডগুলো অনেক কাজে দিবে। সবাইকে ক্লিয়ার? আগে গিয়ে ইমেজগুলো তো আপনারা করেন নাই, এখন এটাই করেন, ঠিক আছে? আগেরগুলো আমি যে আপনাকে কি বলি নাই যে অফলাইন এসইওর কথা, আচ্ছা মেবি মিস্টেক হয়েছে, যাই হোক সমস্যা নাই, এগুলোই করেন, ঠিক আছে? এখানে আপনারা জেপিজি লিখে সার্চ করবেন, ঠিক আছে? জেপিজি ফুল মিনিং, আর জেপিইজি ফুল মিনিংটা দেখেন, জেপিইজি
ফুল ফর্ম, ঠিক আছে। জেপিজি হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপোর্ট গ্রুপ, ঠিক আছে। এটা হচ্ছে জেপিইজি, আর যেটা জেপিজি আছে এটা হচ্ছে জয়েন্ট জেপিজি কেউ। আচ্ছা দেখেন এখানে জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্টস আর যে এক্সপার্ট গ্রুপ, আর আরেকটা হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। এখানে এক্সপার্ট কথাটা নাই, কিন্তু আপনার যেটা কাজ সেটা হলো জেপিইজি, এই ইমেজটাকেই সাধারণত জেপিজি ধরা হয়, বুঝতে পারছেন। তো এখানে দেখেন কিছু কথা লেখা আছে, জেপিইজি স্ট্যান্ড ফর জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, দ্য নেম অফ দ্য কমিটি দ্যাট ক্রিয়েট দ্য জেপিইজি স্ট্যান্ডার্ড অ্যান্ড অলসো দেয়ার স্টিল পিকচার কোডিং স্ট্যান্ডার্ড। অর্থাৎ এটা একটা পিকচার কোডিংয়ের সিস্টেম জেপিইজি, কিন্তু এর আগে যেটা আছে যে জেপিইজি ইজ ইউজুয়ালি নোন অ্যাজ জেপিজি, ঠিক আছে। জেপিইজিটাই এটাই আসলে জেপিজি। অর্থাৎ আপনি যদি কোথাও জেপিইজি এই এরকম একটা ইমেজ যদি ডাউনলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওটা জেপিজিতেই ডাউনলোড হবে, বুঝতে পারছেন। খুব বেশি একটা পার্থক্য নাই, বাট এটা অনেক সময় অনলাইনে আপলোডের ক্ষেত্রে খুব ভেরি করে, ঠিক আছে। আপনারা যখন দিয়ে সার্চ করতে সেভ করতে যান, ফাইল দিয়ে যখন আপনারা সেই পেজে যান, সেই পেজে যাওয়ার পর আপনারা যখন দেখেন এই জেপিজিতে যান, এর ভিতরেই কিন্তু জেপিইজির ভিতরে কিন্তু জেপিজি, বুঝতে পারছেন। এটা কিন্তু জেপিইজিরই একটা ফরম্যাট, মানে এরা একই গ্রুপের, বুঝতে পারছেন। এটা ভিতর ওরকম কোনো পার্থক্য নেই, কাজ একই, এটা কোডিংটা একই, বুঝতে পারছেন। কিন্তু পিএনজির ভিতরে আর জেপিজির ভিতরে কিন্তু অনেক পার্থক্য, বুঝতে পারছেন। ক্লিয়ার সবাই? পিএনজি ব্যাপারটা হচ্ছে আপনি পিএনজি শুধুমাত্র আপনি যে ইমেজটা সেই ইমেজটা নেবে, ও ইমেজ ছাড়া যেটাকে জেপিজিতে যদি আপনি সেভ করেন তো ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে, সাদা আকার করে, সাদা রং দিয়ে সেভ করবে। বাট পিএনজিতে যদি সেভ করেন, ও আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কিছু না থাকে, ও আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু সেভই করবে না, বুঝতে পারছেন। ও ট্রান্সপারেন্টই রাখবে, ও আলাদাভাবে কোনো কিছু সেভ করবে না। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আপনারা গিগের ইমেজ এসইওগুলো এভাবে করবেন। হ্যাশট্যাগুলো কিন্তু নেবেন যেগুলো দিয়ে ক্লায়েন্ট সার্চ করে, এরকম হ্যাশট্যাগুলো নেবেন, ঠিক আছে। কথা কি বুঝতে পারছেন সবাই? যেগুলো লিখে, অর্থাৎ ফটোশপ এডিটিংয়ে কী কী লিখে সার্চ করতে পারে এরকমের জিনিসগুলো দিয়ে আপনারা এগুলো আপনার হ্যাশট্যাগ দেবেন। যেমন কি রাখতে পারে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা লিখে সার্চ করতে পারে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভাল অবশ্যই রাখবেন, ওই হ্যাশট্যাগের ভিতরে রাখবেন, যেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে সার্চ করলে আপনার ইমেজটাকে পাওয়া যায়। কি বলছি বুঝতে পারছেন সবাই? এই কাজগুলো করবেন। এটা হচ্ছে তো আজকে ইলাস্ট্রেটর নিয়ে কিছু কথা বলি। এটা তো হচ্ছে গিগ, তো আপনারা অবশ্যই খুলবেন, বাট ইলাস্ট্রেটর নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলি। কারণ আপনাদের গিগের কথা বলতে বলতে আপনাদের সাথে ইলাস্ট্রেটর নিয়ে আসলে এরকমভাবে আগানো হচ্ছে না। ইলাস্ট্রেটর নিয়ে আজকে কিছু কথা বলি। গিগগুলো কিন্তু আমি চাই বুঝছেন, আজকের ভিতরে ফটোশপ এডিটিং এর গিগগুলো সবাই ওপেন করবেন। কি বলছি বুঝতে পারছেন?
তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনাদেরকে কি দেখিয়েছিলাম, কতদূর দেখাইছিলাম বলেন? পাথফাইন্ডার এবং অ্যালাইন পর্যন্ত দেখাইছিলাম আপনাদের। পাথফাইন্ডার এবং অ্যালাইন এগুলো কি সব কিছু মনে আছে সবার, না ভুলে গেছেন? নোট করে রাখলেই হবে না, এটা বাসায় বসে প্র্যাকটিসও করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, আজকে আপনাদেরকে সাথে নিয়ে স্টক বিষয়ে কিছু কথা বলবো, ঠিক আছে? স্টক আসলে স্টক আসলে কতটা হেল্পফুল, ঠিক আছে? মানে ইলাস্ট্রেটরে আসলে স্টকটা আসলে কতটুকু দরকার বা কতটুকু কি প্রয়োজন, বা এটা দিয়ে আসলে কিভাবে কি করা যায়। দেখেন, ইলাস্ট্রেটরে কিন্তু স্টক জিনিসটা কিন্তু প্রচুর কাজে লাগে। কোথায় কাজে লাগে? আপনি যখন লোগো করবেন, দেখেন আমি যদি পিন্টারেস্টে যাই এবং সেখানে গিয়ে যদি আমি মিনিমালিস্ট লোগো লিখে সার্চ দেই বা মিনিমাল লোগো, মিনিমালিস্ট লোগো ডিজাইন, তো এখানে দেখেন মিনিমালিস্ট লোগো ডিজাইনে সার্চ দেওয়ার পর আপনারা ম্যাক্সিমাম যে লোগোগুলো পাবেন এগুলো কিন্তু আসলে স্টক বেস করা, বুঝতে পারছেন? স্টক দিয়েই করা। দেখেন এগুলো কিন্তু মিনিমালিস্ট লোগো, বুঝেন মিনিমালিস্ট লোগো কি? মিনিমালিস্ট লোগো হচ্ছে আপনাকে যখন কোনো ক্লায়েন্ট বলবে যে মিনিমালিস্ট আমাকে একটা লোগো করে দাও, মিনিমালিস্ট লোগো জিনিসটা হচ্ছে ছোট করে খুব অল্পের ভিতরে আপনি একটা লোগোকে যত তাড়াতাড়ি আপনি তাকে দাঁড় করাই দিতে পারবেন, অর্থাৎ খুব ছোট করে খুব অল্পের ভিতরে, মানে খুব বেশি যেন জিনিসটা যেন একদম ক্লিন হয়। ক্লিন বুঝেন? যেমন এই যে একটা লোগো, এটা হচ্ছে এম, অর্থাৎ এম দিয়ে কোনো একটা কোম্পানি হয়তো বা এম দিয়ে নাম, কোম্পানিটার নাম শুরু, তো সেক্ষেত্রে সে একটা লোগো চেয়েছে, সে সেই কোম্পানির নামটাকে, এমটাকে একটু জাস্ট সুন্দর করে ডিজাইন করে জাস্ট একটা ইসের ভিতরে, সার্কেলের ভিতরে বসিয়ে দিয়েছে, এটা কিন্তু একটা লোগো হয়ে গেছে। এই দেখেন এই একটা লোগো, এটা কি জাস্ট একটা দুইটা দাগ দিয়ে সেটাকে তার ভিতরে বসিয়ে দিয়েছে। এই যে লোগোগুলো দেখেন, এই যে মিনিমাল লোগো, মিনিমালিস্ট লোগোই মানে হচ্ছে যে খুব অল্পের ভিতরে ছোট করে শর্টকাটের ভিতরে মানে অ্যাট্রাকটিভ কিছু করে করা, এটা হচ্ছে মিনিমালিস্ট লোগোর বৈশিষ্ট্য। মিনিমাল কথাটাই হচ্ছে ছোট, ঠিক আছে? মিনিমাল কথাটাই হচ্ছে ছোট। দেখছেন এভাবে করে যে লোগোগুলো ডিজাইন করে ছোট ছোট করে একটা, এই যে দেখেন এই কোয়ালিটির যে লোগোগুলো আপনারা পাবেন এগুলো সব হচ্ছে মিনিমালিস্ট লোগো, ঠিক আছে? ক্লিয়ার? এই লোগোগুলোকে বলা হয় মিনিমালিস্ট লোগো, অর্থাৎ লোগোতে খুব বেশি ঝামেলা থাকবে না, ঠিক আছে? জাস্ট একটা দুইটা দাগ থাকবে, দুইটা তিনটা দাগ থাকবে, যত সংক্ষেপে শর্টকাটের ভিতরে আপনি যত সুন্দর করে একটা লোগোকে উপস্থাপনা করতে পারেন, যেন লোগোতে অনেক বেশি মানে কোনো অনেক বেশি আইকন বা অনেক কিছু যেন না থাকে, ঠিক আছে? যত সংক্ষেপে আপনি একটা লোগোকে উপস্থাপন করতে পারেন সেই লোগোকেই বলা হবে মিনিমালিস্ট লোগো। আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? তো সেক্ষেত্রে স্টকের এখানে গুরুত্ব অনেক বেশি। দেখেন স্টকের গুরুত্ব অনেক বেশি কেন আপনাদেরকে বলি। দেখেন আপনারা পেন টুল দিয়ে যখন কাজ করবেন, সেখানে পেন টুল যদি আপনারা ইউজ করেন, এখানেও কিন্তু দেখেন স্টক চলে আসতেছে। আবার দেখেন লাইন সেগমেন্ট যে টুলের যেগুলো আছে এগুলো কিন্তু সব কিন্তু স্টক, ঠিক আছে? এগুলো কিন্তু স্টকের কিন্তু গুরুত্ব ডিজাইনে আপনার কিসের কি বলে, ফটোশপে খুব কম থাকলেও আপনার ইলাস্ট্রেটরে কিন্তু স্টকের গুরুত্ব অনেক বেশি, ঠিক আছে? স্টক লাগবে, স্টকের কাজ আপনার লাগবে। আপনার যখন লোগো ডিজাইন করবেন, বিভিন্ন রকম কাজ করবেন, সেক্ষেত্রে প্রায় জায়গাতে আপনার স্টক লাগবেই।
ঠিক আছে। আমরা এতদিন ফিল কালারকেই মনে করে আসছি যে ফিলেই মনে হয় খুব বেশি প্রয়োজন, স্টকটা মনে হয় খুব বেশি একটা প্রয়োজন না, কিন্তু আসলে স্টকটার অনেক বেশি গুরুত্ব আছে। সেক্ষেত্রে স্টক নিয়ে কথা বলবো। তো স্টকে কোনো একটা স্টক সিলেক্ট করার পরে স্টকটাকে চাইলে আপনারা আবার ফিলে কনভার্ট করতে পারেন। কীভাবে? স্টকটাকে সিলেক্ট করে অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ডে যাবেন, এক্সপ্যান্ডে গিয়ে ফিল স্টকে দুটোই ক্লিক করা থাকবে, জাস্ট ওকে করবেন। তখন এই স্টকটা আর মাঝখান স্টকটার স্টক থাকলো না। এখন এই স্টকটা কি হয়ে গেল দেখতে পাচ্ছেন? ফিল হয়ে গেল, ফিল কালার হয়ে গেল। এখন আর এই স্টকটা স্টক থাকলো না, এটা ফিল হয়ে গেল। ক্লিয়ার সবাই? ভাই আবার একটু বলুন। কোন একটা স্টক, এটা তো এখন স্টক আছে ঠিক না? স্টকটা দেখেন মাঝখান দিয়ে দাগ, এই যে রেখাটা মাঝখান দিয়ে যাচ্ছে স্টকের, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে স্টক। তো এই স্টকটাকে যদি আপনি ফিল এবং এখানে কালার যদি স্টক থেকে চেঞ্জ করেন, তো এখানে স্টক থেকে কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। বাট এটাকে যখন আপনি করবেন, অবজেক্টে যাবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করবেন। এক্সপ্যান্ড ক্লিক করার পর ফিল স্টক দুটোই সিলেক্ট করা থাকবে। তারপরে যখন ওকে দিবেন, তখন দেখবেন এর দাগগুলো দুপাশে চলে গেছে এবং এটা তখন স্টক থাকবে না, এটা এখন তখন ফিল হয়ে যাবে। এখন আর স্টক থেকে কালার চেঞ্জ করলে ওখানে আর কালার চেঞ্জ হবে না, বুঝতে পারছেন? এখন আপনাকে এটা কি ফিল কালার থেকে কালার চেঞ্জ করে করে এটাকে কালার চেঞ্জ করতে হবে। এটাকে স্টক থেকে ফিলে রূপান্তর করা হয়েছে, বুঝতে পারছেন? জি ভাই। ওকে, আচ্ছা আপনারা একটু 2 থেকে 3 মিনিট ওয়েট করেন, আমি আসতেছি। সবাই কি আছেন এখানে? জি ভাই, জি ভাই আছি। ওকে, তো এটা হচ্ছে স্টক থেকে আপনারা শেপে রূপান্তর করতে পারেন। যাই হোক, স্টক থেকে আমরা শেপে রূপান্তর পরে করব, আগে আমরা স্টক সম্পর্কে আগে ভালোভাবে জেনে নিই। এটা হচ্ছে স্টকে চলে এসেছি, আবার এটাকে কালো কালারেই নিয়ে নিই। যাই হোক, তো দেখেন স্টক একটা সিলেক্ট করার পর এখানে দেখেন স্টক নামে কিন্তু একটা অপশন আছে। দেখেন এই অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো সিস্টেম আছে, অনেকগুলোর ভিতরে অপশন আছে। তো এই অপশনগুলো কি? এখানে দেখেন এই স্টকটা আছে কি, এই কর্নারগুলো কি কেমন আছে? সুচালো না, ধারালো না? আপনি যদি এখান থেকে ক্যাপটা, অর্থাৎ এখানে ক্যাপটা যদি রাউন্ড ক্যাপ করে দেবেন, তাহলে দেখবেন এখান না, এটা তো হচ্ছে জয়েন, এখান দিলে হবে না। এই যে কর্নার, কর্নার যেটা আছে, কর্নার এখানে যদি রাউন্ড করে দেন, তাহলে দেখবেন যে স্ট্রোকের কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে, বুঝতে পারছেন? খেয়াল করছেন আপনারা সবাই? জি ভাই, জি ভাই বুঝতে পারছি। এখানে স্টকে গিয়ে আপনি এখানে কর্নারটা কি করে দিচ্ছেন? রাউন্ড করছেন। সেক্ষেত্রে এই কর্নারগুলো সব কি হয়েছে? রাউন্ড হয়ে গেছে। আবার যদি এটা সিলেক্ট করেন, তাহলে কেমন হচ্ছে দেখছেন? কর্নারগুলো কাটা কাটা হয়ে গেছে, ক্লিয়ার? আবার যদি এখান থেকে সেই আগেরটাই নিয়ে যান, তো আগেরটার মতোই সুচালো হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে বলতে পারে যে উপরের ক্যাপগুলো কোন কাজে লাগে? উপরের ক্যাপগুলো লাগে এরকম যদি সিঙ্গেল কোনো লাইন থাকে, সেক্ষেত্রে লাগে, বুঝতে পারছেন? যেটার যে স্টকটা জয়েন করানো নাই, মানে একদম এক জায়গা থেকে ঘুরে এসে অন্য জায়গায় মিলে যায় না, যে স্টকটা এরকম একটা লাইনের মতো আছে, সেক্ষেত্রে লাগে উপরে যেটা আছে ক্যাপ, সেটা। এখন ক্যাপটা আছে কেমন? এরকম। এখন যদি আমি রাউন্ড ক্যাপ দিই, দেখেন যে মাথাটা কিন্তু গোল হয়ে গেছে, দেখেন, দেখতে পাচ্ছেন? আগে কেমন ছিল? আচ্ছা, এটা একটা সোজা স্টক নিয়ে তারপর আপনাদেরকে দেখাই। এটার মাথাটা কিন্তু এখন গোল আছে, কারণ কি? কারণ এখান থেকে স্টক থেকেই রাউন্ড সেট করা আছে। আমি যদি এটা সিলেক্ট করে দিই, তখন কি আর গোল থাকলো? সবাই কথা বলেন না কেন? আমি একা কথা বলতেছি, রেসপন্স করতেছেন না, কিছু বুঝতেছেন না আপনারা নাকি? জি ভাই বুঝতেছি ভাই, বলেন। এটা হচ্ছে বাট ক্যাপ। তো বাট ক্যাপটা হচ্ছে কি, আপনি যেখান থেকে স্টক শুরু করবেন সেখান থেকেই আবার এরকম হবে। কিন্তু এটা কি আছে দেখেন, এটা হচ্ছে কি
প্রজেক্টিং ক্যাপ হচ্ছে আপনার প্রজেক্টিং ক্যাপ এবং বাট ক্যাপ এর ভিতর পার্থক্য হচ্ছে মানে এটা কিন্তু দুটোই কিন্তু সুচালো, কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু আমি শুরু করছি, বাট এই ক্যাপটা কিন্তু এই পর্যন্ত আছে, অর্থাৎ এইদিকেও যতটুকু ফাঁকা আছে এখান থেকে এই পর্যন্ত ততটুকু ফাঁকা আছে। কিন্তু আমি যদি প্রথমে বাট ক্যাপটা নেই তাহলে কিন্তু আর ও পর্যন্ত ফাঁকা থাকলো না, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকেই কিন্তু, যেখান থেকে টেনেছে সেখান থেকে স্টক শুরু। বুঝতে পারছেন দুইটার ভিতরে পার্থক্য? বুঝতে পারছেন? দুটোই কিন্তু সুচল হবে, বাট পার্থক্যটা কি বুঝতে পারছেন? কারণ হচ্ছে এটার কাজই হচ্ছে এটা প্রজেক্টিং ক্যাপ, এই যে ক্যাপ চেঞ্জ করছি যার কারণে এরকম হচ্ছে। হ্যাঁ, যেখান থেকে শুরু করবেন তার থেকে যত স্টক এদিকে বাড়াবেন, অর্থাৎ স্টক যত বাড়াবেন, দেখেন এখন 13 পিটি স্টক আছে, আমি যদি কমাই তাহলে চারদিক থেকেই কমবে, যখন বাড়াবো তখন সামনের দিকে থেকেও বাড়বে, সব দিক থেকেই বাড়বে, এদিক থেকেও যতটুকু বাড়বে এদিকেও ওরকম বাড়তে থাকবে ওই অনুপাতে। বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা আচ্ছা, এরপর যেটা আছে এটা আছে অ্যালাইন স্টক। অ্যালাইন স্টকটার কাজ কি? তো অ্যালাইন স্টকটার কাজ হচ্ছে এই যে স্টকটা আছে, বুঝছেন? অ্যালাইন স্টক ইনসাইড, অ্যালাইন স্টক আউটসাইড। কি হইল? অ্যালাইন স্টকটা অফ হয়ে গেল কেন? দেখুন, এই যে অ্যালাইন স্টক, তো এটা হচ্ছে এই অ্যালাইন স্টকটা আবার প্রয়োগে সিঙ্গেল লাইনের উপর প্রয়োগ হবে না, এটা হবে আপনি যদি কোনো বক্স আকারে কোনো নেন, কোনো স্টক নেন, ঠিক আছে, যেটা অর্থাৎ একদিক থেকে শুরু হয়ে আবার মিলে এসেছে, সেক্ষেত্রে এই অ্যালাইন স্টকটা কাজ করবে। কিভাবে কাজ করবে দেখেন, প্রথমটা কি আছে, অ্যালাইন স্টক টু সেন্টার, অর্থাৎ আপনি যখন এখন স্টকটা বাড়াবেন তখন মাঝখান থেকেই দুই দিকে সমানভাবে বাড়বে। দেখতে পাচ্ছেন স্টকটা মোটা হচ্ছে, মাঝখান থেকে এদিকেও যতটুকু মোটা হচ্ছে বাইরের দিকেও ততটুকুই মোটা হচ্ছে। বাট যখন আপনি এটাকে আমি কমালাম, কমিয়ে মনে করেন যে এটাকে 10-এ নিয়ে আসলাম, এরপর এটা দিলাম কি অ্যালাইন স্টক টু ইনসাইড। কি হলো? এটা কি স্টকে নাই নাকি? আছে তো, স্টকেই তো আছে। তাহলে এখন কি হয়েছে দেখেন, অ্যালাইন স্টক টু ইনসাইড হয়েছে, তার মানে কি হয়েছে দেখেন, বুঝেন নাই কেউ? এখন দেখেন স্টকটা কিন্তু ভিতরের দিকেই শুধু বাড়তেছে, এখন আর কিন্তু বাইরের দিকে বাড়তেছে না যত স্টক বাড়াবেন। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? আবার যখন অ্যালাইন স্টক টু আউটসাইড যখন দিবেন তখন এটা শুধুমাত্র এখন শুধু বাইরের দিকেই বাড়বে, এখন আর ভিতরে বাড়বে না স্টক। ক্লিয়ার সবাই? ওকে, তো স্টকের এখানে নানাবিধ কাজ রয়েছে। এরপরে আসেন যেটা আছে ড্যাশ লাইন, ড্যাশ গ্যাপ। এটা তো মনে হয় ফটোশপেও দেখাইছিলাম যে কতটুকু ড্যাশ। রেডি? রেডি, হ্যাঁ দিয়ে দিছি, চলে আচ্ছা, যাই হোক, তো এই যে ড্যাশ এবং গ্যাপ এই জিনিসটা কি, আপনার কতটুকু ড্যাশ থাকবে এবং কতটুকু পর গ্যাপ থাকবে সেই জিনিসটা। এখন ড্যাশ 12 পিটি দেওয়া আছে, আমি এখানে ড্যাশ দিলাম 10 পিটি আর গ্যাপ দিলাম 5 পিটি, আবার দিলাম 10, আবার দিলাম 5। তাহলে এটা কেমন হইলো? প্রত্যেকটা 10টা ড্যাশের পরে 5 পিটি গ্যাপ হবে। বুঝতে পারছেন এই জিনিসটা? ড্যাশ এবং গ্যাপ এই জিনিসটা কি আপনারা কি বুঝতে পারতেছেন বলেন? মানে স্টকের
এটা পিটি বলতে আপনার এটা পিক্সেল না, এটা হচ্ছে আমরা টেক্সটের ক্ষেত্রে যে পিটি নেই না, সেই পিটিটা হিসাব করে এখানে, এটা পিক্সেল হিসাব করে না। টেক্সটের যে সাইজের যে একক যে পিটি, সেই পিটি এখানে, কিন্তু পিক্সেল না। পিক্সেল হইলে এটা পিএক্স হইতো, বুঝতে পারছেন? এভাবে ড্যাশ এবং গ্যাপটা এটা একটু বাসায় বসে প্র্যাকটিস করবেন। দেখেন ড্যাশ এবং গ্যাপ দিয়ে কিন্তু স্টকের অনেক বিভিন্ন রকমের রূপ দেওয়া যায়, বুঝতে পারছেন? একটু বাসায় বসে প্র্যাকটিস করলেই ভালোভাবে বুঝতে পারবেন যে স্টকের ড্যাশ এবং গ্যাপ জিনিসটা কি। ঠিক আছে, ড্যাশ লাইন অফ করে দিলাম। যাই হোক, তো স্টক সম্পর্কে তো বুঝতে পারছেন যে কীভাবে আসলে রাউন্ড ক্যাপ, তারপরে হচ্ছে আপনার যে এগুলো আছে বাট ক্যাপ, তারপরে হচ্ছে যেগুলো আছে যে রাউন্ড কর্নার টর্নার, এগুলো সব অ্যালাইন টু স্টক, ভিতরে ইনসাইড আউটসাইড সব বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? জি ভাই ইলাস্ট্রেটরে কিন্তু স্টকের কাজ প্রচুর, ঠিক আছে? স্টক কিন্তু লাগবে এখানে। আপনারা যদি মনে করেন যে শুধুমাত্র যে না কি বলে এটাকে, যে ফিল ডিজাইনের ক্ষেত্রে শুধু তো ফিল লাগবে, সেটা কিন্তু ভুল। ডিজাইনের ক্ষেত্রে স্টকে প্রচুর কাজে আসবে, ঠিক আছে? ইলাস্ট্রেটরের জন্য কারণ এখানে কিন্তু স্টকের অনেক কাজ আছে, স্টক লাগে ডিজাইনে, স্টক প্রচুর লাগে, ঠিক আছে? তো এগুলো কি সবাই নোট করছেন? কয় জোরে নোট করছেন? নোট তো করেন না, পরে তো ভুলে যাবে। এখানে প্রোফাইল আছে ইউনিফর্ম, ওই যেরকম ঘড়ির কাঁটা যেরকম ডিজাইন করে দেখাইছিলাম, এখানেও সেরকম আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাই এটা হচ্ছে কথা। এখন আর একটা জিনিস দেখেন, এটা হচ্ছে স্টক। স্টকটা সম্পর্কে সবাই একটু লেখে রাখেন ভালো মতো করে, নাহলে কিন্তু এটা ভুলে যাবেন, ঠিক আছে? আজকে আর একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল নিয়ে, ঠিক আছে? শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলটা কিন্তু প্রচুর ব্যবহার হয়, ঠিক আছে? ইলাস্ট্রেটরে সব কিছুই প্রচুর ব্যবহার হয়, তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে যেগুলো আপনি কমন, যেমন পেন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, টেক্সট টুল, শেপ বিল্ডার টুল, রোটেট টুল, এগুলো একটু মোটামুটি বেশি ব্যবহার হয়। গ্রেডিয়েন্ট, আইড্রপার, এগুলো বেশি ব্যবহার হয়। এছাড়া যেগুলো আছে এই যে ব্লেন্ড টুল, ঠিক আছে? ব্লেন্ড টুলটা এখান থেকে বেশি একটা ব্যবহার হয় না, ব্লেন্ড একটা অপশনই আছে এখানে, এই যে ব্লেন্ড একটা অপশনই আছে, এখান থেকে একটু বেশি ব্যবহার হয়। যাই হোক, তো আর আইড্রপার টুল তো লাগেই, সেটা তো বুঝে নেই যে আইড্রপার না হইলে আসলে কালার কিভাবে কপি করবেন, একটা কালার এক জায়গায় কিভাবে নিয়ে আসবেন। তো শেপ বিল্ডার টুল যেটা আপনাদেরকে দেখাইতে চাইছিলাম, সেটা দেখাতে হলে কয়েকটা আমি প্রথমে আগে শেপ নেই। এখন প্রত্যেকটা শেপকে যদি আমি একটু আলাদা আলাদা কালার দিয়ে দেই, ঠিক আছে? মনে করেন অনেকগুলো শেপ আছে। এখন এখানে শেপ বিল্ডার টুলের কাজটা কি দেখেন, এখানে শেপ বিল্ডার টুলের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে আপনি এখান থেকে যে ইউনিটগুলো করছেন এবং যে পাথফাইন্ডার থেকে যেগুলো করছেন সেগুলো এখান থেকে তো করা যায়। শেপ বিল্ডার টুল দিয়ে জোড়া লাগানো এবং কাটা, এই কাজটা খুব ভালো করা যায় শেপ বিল্ডার টুল দিয়ে। কিভাবে?
মনে করেন প্রথমেটা সব একবার সিলেক্ট করে দেবেন। এখন আপনার এখান থেকে যেটা যেটা জোড়া লাগাতে হবে আপনি সেটা ধরে ধরে টান দিবেন, দেখবেন সেখানে সেখানে জোড়া লেগে গেছে। এই এটা টান দিয়েছেন, এই দুটো জোড়া লেগে এক হয়ে গেছে। আবার এখান থেকে এটা ধরে টান দিয়েছেন, এই দুটো জোড়া লেগে আবার এক হয়ে গেছে। আবার যদি কোনোটা বিয়োগ করতে হয় তাহলে অল্টার চেপে ধরে জাস্ট ক্লিক করবেন, দেখবেন সেটা ডিলিট হয়ে গেছে। আবার একসাথে টান দিবেন, দেখবেন এক লগে জোড়া লেগে গেছে। কি বলছি বুঝতে পারছেন? আবার কোনোটা যদি ডিলিট করতে হয় জাস্ট মাইনাস অল্টার চেপে ধরে ক্লিক করবেন, সেটা ডিলিট হয়ে যাবে। আবার এটা এক লগে টান দিবেন, জোড়া হয়ে যাবে। আবার যদি এখান থেকে কিছু বিয়োগ করতে হয় জাস্ট অল্টার চেপে ধরে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। অল্টার চেপে ধরে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। আবার যদি যোগ করতে হয় কোনো কিছু, সেগুলো একসাথে অ্যাড করতে হয়, এভাবে টানবেন, এক হয়ে যাবে। বুঝতে পারছেন? এগুলো শুধু যদি সব জোড়া লাগাতে হয়, যে এগুলো সব একসাথে জোড়া থাকবে, এরকম শেপ বিল্ডার টুল দিয়ে টান দিবেন, সব জোড়া লেগে যাবে। বুঝতে পারছেন? এখন পুরোটা একটা শেপ হয়ে গেছে, একটা শেপে রূপান্তর হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই শেপ বিল্ডার টুল কি কাজে লাগে? আচ্ছা, আপনাদের সামনে পিসি ওপেন আছে কার কার? ইলাস্ট্রেটর ওপেন আছে কার কার? জি আছে ভাইয়া। আচ্ছা, শেপ বিল্ডার টুলটা একটু ট্রাই করেন তো সবাই। সবাই ট্রাই করেন, প্রত্যেকে ট্রাই করেন, প্রত্যেকে ট্রাই করে তারপরে করেন। এটাকে কি বলে, কি যেন, সবাই গ্রুপে পাঠান তো, একটু ট্রাই করে একটা স্ক্রিনশট দেন শেপ বিল্ডার টুলের কাজ করে। কয়জন আর আছে দেখি তো? গতকালকে তো বলছিলাম যে সবাই পিসিতে ক্লাস করবেন। সবাই কি কাজ করতেছেন না করতেছেন না? বুঝতেছি না তো, আপনাদের কথা শুনতেছি না তো, কথা বলেন না কেন? জি ভাই, আমার কাজ ইউজ করে দিয়েছি। জি ভাইয়া করতেছি ভাইয়া। আচ্ছা, করতে থাকেন, ঠিক আছে। 5 মিনিট সময়, ঠিক আছে। করতে থাকেন কাজ, আপনারা কাজটা করতে থাকেন, আমি 5 মিনিটের ভিতরে আসতেছি, ঠিক আছে। হ্যালো, সবাই কি আছেন? জি ভাই আছে। কই কারো তো কাজ দেখতেছি না। হুম, হ্যাঁ করতেছি ভাইয়া। যেতেছি ভাইয়া। হ্যাঁ, এই যে তপু, তপু ভাই, আপনি তো অনেক সুন্দর কাজ করছেন, আমি তো এগুলো দেখাই না, বাট তারপর আপনি এটা করে দিয়েছেন, গ্রেট। সামনে দেখাইতাম আর কি, আপনাদের কাজটা শেষ হইলেই। হ্যাঁ, ইয়াসমিন আপু প্র্যাকটিস করছেন, গুড। আপনি তো অল্টার স্টেপে শুধু ইয়াসমিন আপু মাইনাস করছেন, জাস্ট কিছু না স্টেপে জাস্ট ধরে টান দিলে, একটা ধরে আরেকটার সাথে টান দিলেই মিলেও যেত। মিলিয়েছেন? হ্যাঁ মিলিয়েছেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রাসেল মাহমুদ ভাই, জি স্যার। আপনার এটা কি আসলে এই সমস্যা করতেছে অনেক বেশি নাকি? জি স্যার, আমি যদি মাঝে একদিন
প্রোডাক্টে গেলাম, তখন আমার এই লসটা হয়। Please uninstall and আপনি যে ফাইলটা দিবেন reinstall তারপরে product. আমি If this problem is still কি লিখছি এখানে প্লিজ কন্ট্যাক্ট অ্যাডোবি। আচ্ছা আপনি কি করেন নাই, ক্র্যাক করেন নাই প্রোডাক্ট? জি স্যার, এটা তো অরিজিনাল ট্র্যাক না করলে তো ওপেনও করতে পারছি না। এটা কোনটা, এটা কি আমি যে যেটা দিছিলাম সেটা? জি স্যার, তারপরে যেটা দিয়েছিলেন। জি ভাই, আমারও সিরিজটা নিয়ে একই অবস্থা। স্যার আমি আনইনস্টল করে আবার যদি ইনস্টল দিই তারপর আমি কাজ করতে পারতেছি। টানা যদি ২-৩ ঘন্টা কাজ করি সমস্যা হচ্ছে না, কিন্তু রেখে দিয়ে যদি আবার ৪-৫ ঘন্টা হয়ে যাচ্ছে বা ১-২ দিন যাচ্ছে, পরে আবার নতুন থেকে শুরু হচ্ছে। এটা তো সমস্যা তাহলে অনেক বেশি। তাহলে যেটা করতে হবে আপনি ই করেন, স্যার সিরিয়াল নাম্বারটা কি চেঞ্জ করে দিবেন? যাতে আপনি তো সাপোজ ফেসবুকে আপনি যে ফাইলটা দিয়েছিলেন তার মধ্যে সিরিয়াল নাম্বারটা ছিল না, ওই আশরাফুল ভাইয়ের মধ্যে সিরিয়াল নাম্বারটা ছিল। যদি আমি আচ্ছা একটা কাজ করেন, আপনাদের কাছে আজ 8.2 জিবির ওই সফটওয়্যারটা নাই? স্যার আমার তো প্ল্যানে আছে ওটাকে ডাউনলোড মারতে, ডাউনলোড মারতে দেখি আমি ফেল হয়ে গেছে। ওটা ছিল একদম মাস্টার কপি, বুঝতে পারছেন? ওইটা যদি ওইটা কোনো সমস্যা ছিল না, বাট এখন যেগুলো ডাউনলোড করতেছি এগুলো তো আসলে অরিজিনাল থেকে ডাউনলোড করতে পারতেছি না, এটা তো আসলে টরেন্ট থেকে বা লিঙ্কটা আমি রেখে দিয়েছি আর্কাইভে, যখন মন চায় ডাউনলোড করি। যখন যে অনেক ডাটা ইউজ করি ওটাকে পুরোপুরি ডাউনলোড হয় না, 2 জিবি 3 জিবি হওয়ার পর হঠাৎ করে ফেল হয়ে আবার কাজ করতে হয়। তাহলে তো খুবই সমস্যা এরকম হলে। রাসেল ভাই, আপনার সিরিয়াল নাম্বারটা দেন তো, আমার কাছে তো সিরিয়াল নাম্বার নেই। স্যার কীভাবে এখন প্রোভাইড করবো? সিরিয়াল নাম্বারটা দিচ্ছি, এটা কি কমেন্ট করবো? আপনি কপি করে এই আমাদের এসএমএস বক্সে ই করেন না, পেস্ট করেন। আচ্ছা রাখেন ভাই। আমি দেখি, আমি যদি পারি ঠিক আছে, এটা একটা মাস্টার কপি। মাস্টার কপি কীভাবে, আচ্ছা আমার কাছে যে মাস্টার কপিটা আছে ওটার ভিতর থেকে কি ফটোশপ বা ইলাস্ট্রেটর আলাদা আলাদা করা যাবে? এটা তো একসাথে প্যাকেজ করা, ওগুলো তো আলাদাও করা যাবে, আলাদাও করা যাবে না, একসাথে প্যাকেজ করা, একটা প্যাকেজ আকারে সিস্টেম করা, ফুল একদম প্যাকেজ একবারে ইনস্টল, মানে ইনস্টল করার সময় ই করা যায়, চেঞ্জ করা যায় যে আসলে কিভাবে ইনস্টল করবেন। তো যাই হোক, তো একটু স্যার আমি কমেন্ট করে দিয়েছি ম্যানেজ করে নেন, অথবা হচ্ছে কি একটু সিরিয়াল নাম্বার। আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এছাড়াও তো সিরিয়াল নাম্বার থাকার আর কথা না। আমি একটা কাজ করি, দেখি আমার কাছে যেটা আছে ওখানে, আমার কাছে যে মাস্টার কপি আছে ওখানে যে সিরিয়াল নাম্বারগুলো আছে ওগুলো আপনাদেরকে দিয়ে দেই নাকি? জি স্যার। ও এটা 1 মিনিট ওয়েট করেন একটু। স্যার আমার কাছে যে সিরিয়াল এই সিরিয়াল নাম্বারটা আমি একবার দিয়েছিলাম, মানে দ্বিতীয়বার যখন সমস্যা হচ্ছে, দেওয়ার পরে এই সিরিয়াল নাম্বারটা দেওয়ার পরে ফেল দেখাইছিল, পরে আবার এদিকে আবার দেখছি সাথে সাথে আবার নিশ্চয় দেওয়ার মতো করে সিরিয়াল নাম্বারে দিছি, তখন আবার সিরিয়াল নাম্বারের সমস্যার মধ্যে ঢুকতেছে, সিরিয়াল নাম্বারটা আবার চেঞ্জ করতে হচ্ছে আমাকে।
আচ্ছা এখানে আমার কাছে সিরিয়াল আছে দুইটা, বুঝছেন? দেখেন এই সিরিয়াল যে দুইটা আছে এই দুইটা একটু ট্রাই করে দেখেন, ঠিক আছে? সবাই একটু নিয়ে নেন যাদের যাদের সমস্যা আছে। এখানে দুইটা সিরিয়াল আছে, আমি প্রথমটা ইউজ করতেছি, আমার প্রথমটাই আর কি ভালোভাবে কাজে দিচ্ছে। আপনারা যে কেউ চাইলে দুইটাই ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেকেই জমা দেন নাই কাজ, মানে অনেকের সামনে আর কি পিসি টিসি কিছু নাই, সবাই আসছেন শুধুমাত্র চেহারা দেখানোর জন্য। যাই হোক, তো একজন একটা কাজ দেখাইছে, সেটাকে লাইন সেগমেন্ট টুল দিয়েও দেখানো যায়। আচ্ছা ভাইয়া সিরিয়াল নাম্বার তো দিয়ে দিছে। হ্যাঁ দেখেন, দিয়ে দিছি তো মেসেজ বক্সে। কি ভাই আমি বের হয়ে গেছিলাম তো প্রবলেমের জন্য আবার আচ্ছা আপনাকে একটু পেস্ট করেন তো। অনেকে এরকম ইলিপস টুল নিয়ে কাজ দেখাইছেন। এরকম সিলেক্ট করার পরে এরপরে কি আমরা যদি শেপ বিল্ডার টুলসে যাই, গিয়ে আমরা যে কোনো কিছু একটা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে? ডিলিট করে করে সেটাকে কি একটা ডিজাইনে নিয়ে আসতে পারি, কি ঠিক না বলেন? আচ্ছা এখানে দুইটা পেয়ে গেছে, কন্ট্রোল জেড দিই। এখানে আসলে অনেকগুলো ফাইল তো, মানে সবাই কি দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি? এগুলো ডিলিট হতে একটু সময় লাগতেছে, কারণ ইলাস্ট্রেটর হয়তো বা হ্যাংও করতে পারে খুব তাড়াতাড়ি। অল্টার চাপলে কি হবে? অল্টার চাপে কোনোটার উপর ক্লিক করলে কি হবে সবাই বলেন তো একটু? মাইনাস হবে, হ্যাঁ। আর যদি অল্টার না চাপে, দেখছেন আসলে অনেক বেশি করে নিয়েছি তো এজন্য এরকম সমস্যা হবে। আর যদি অল্টার না চাপি তাহলে কি হবে, একটার সাথে একটা ধরে টান দিলে জোড়া লেগে যাবে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা ফাইলটা অনেক বেশি ভারী হয়ে গেছে, বুঝছেন? যার কারণে এরকম করতেছেন। যাই হোক, আপনার কাজ তো বুঝতে পারছেন যে কিভাবে আসলে কাজটা করতে হয়। এই যে আপনার ইসের কাজটা কি,
শেপ বিল্ডার টুলের কাজটা কি বুঝতে পারছেন সবাই? দেখছেন আমি সিলেকশন টুলটা ক্লিক না করে ওটা ক্লিক করছি, এজন্য ওইটার কাজ হচ্ছে। বাট আমি চাচ্ছিলাম কিন্তু ডিলিট করে দিতে, আমার কিন্তু ভুলে সিলেকশন টুলটা সিলেক্ট হয় না। হ্যাঁ বলেন, কে যেন কি বলতে চাইছে বলেন, কি বলতে চাচ্ছেন? কারো কিছু কোনো তো কোনো প্রবলেম আছে সেটা বলেন আগে। কথা বল। আচ্ছা, তো এখানে পেন টুলের কাজটা শেপ বিল্ডারে কতটুকু সময় আছে? আচ্ছা আজকে সময় নেই, কালকে দেখাবো। আপনার কালকে হোমওয়ার্ক হচ্ছে আপনার ফটোশপ এডিটিং এর গিগ তৈরি করবেন, ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্ক। আর কালকে থেকে আমরা ইনশাল্লাহ লোগো ডিজাইনের দিকে ঢুকে যাব, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছেন? কালকে থেকে লোগো এবং ব্যানার, লোগো ব্যানার ডিজাইন, লোগো ডিজাইনের দিকে ঢুকে যাব, কারণ লোগো ডিজাইনের প্রচুর কন্টেস্ট পাওয়া যায়। freelancer.com-এ আপনারা লোগো ডিজাইন করবেন। কি হয়েছে? ভাইয়া আগামীকাল কি ক্লাস হবে? আগামী দিন ফ্রাইডে, ফ্রাইডে হলে তো ক্লাস হবে না, বাট ফ্রাইডে না হলে তো হয়তো, বুঝলেন? আগামী দিন বলতে আগামী ক্লাস, নেক্সট যে ক্লাস সেটা কথা বলতেছি। তো আপনারা সবাই গিগ ওপেন করবেন কালকে, ঠিক আছে? কালকে বলতে কি কালকের ভিতরে, কালকে তো শুক্রবার। তো আমি কালকে শুক্রবারে সবার সাথে আমি সবার গিগগুলো দেখব যে আপনারা কেমন কি করে করছেন, ঠিক আছে? গিগ কিন্তু ওপেন করতেই হবে, ঠিক আছে? তারপরে ফটোশপ এডিটিং এর গিগ ওপেন করা হলেই আমরা কিন্তু লোগো ডিজাইনে চলে যাব, শনিবারে লোগো ডিজাইনে চলে যাব। লোগো ডিজাইনটা কিন্তু দেখানোর পরে আপনারা কিন্তু প্রচুর কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারবেন, প্রচুর, ঠিক আছে? freelancer.com প্রচুর কন্টেস্ট অ্যাটেন্ড করতে পারবেন এবং ইনকাম কিন্তু লোগো ডিজাইন শুরু করার পর থেকে কিন্তু ইনকাম খুব হওয়া শুরু করবে। আচ্ছা মুকিতুর রহমান ভাই, আপনার ডিজাইনগুলো তো সুন্দর হয়েছে, কিন্তু আমি তো এই ডিজাইন আপনাকে কখনো দেখাই না, এগুলো কি আপনি নিজে করছেন? ভাইয়া এটা কিছু হচ্ছে আপনার হচ্ছে জাস্ট শেডো দিয়ে আর কি ব্লেন্ডিং অপশন? টেম্পল দিয়ে আর কি ফ্রিল্যান্সিং টেম্পল দিয়ে দিচ্ছে আর নিজে ওটা ছবি লাগিয়েছি চোখে। আচ্ছা গুড, অনেক ভালো হয়েছে। তো 4 স্টার পর্যন্ত পেয়েছেন, গ্রেট। তো আপনাকে কি কোনো মেসেজ করছে? মেসেজ করেনি কিন্তু পোস্ট পাইছি, কমেন্টে একজন বলছে যে আমি এটা কপি করছি। আমি তো পোস্ট মানে কনসেপ্ট ছিল আর কি ভাই। আচ্ছা আপনি আরেকটু ট্রাই করেন, কি বলছি বুঝতে পারছেন? ভাই আপনি আরেকটু ট্রাই করেন, এটা নিয়ে আরেকটু কাজ করেন, ঠিক আছে? আপনার যে দেখেন এই যে যেটা 4 স্টার পেয়েছেন, ঠিক আছে, এইটাকে আপনি আরেকটু ভেরিয়েশন দেন কালারটায়। দেখেন এখানে যে আপনি যে মাথার মুকুটের মতো যেটা আছে, পিছনের দুইটা কিন্তু ওই দুই পিছনেরটায় অর্থাৎ মাঝখানেরটা ওটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট দিয়েছেন, বাট এইটা কিন্তু গ্রেডিয়েন্ট দেন না, এটা একটা গ্রেডিয়েন্ট দেন ওইটার মতো করে, এইটা একটা গ্রেডিয়েন্ট দেন। লেখাগুলো একটু 3D করেন, একটু ওই যে বেবেলান এমবস আছে না, ওখান থেকে গিয়ে দেখেন একটু 3D টাইপের কিছু করতে পারেন কিনা, বা ক্লায়েন্টের যে ব্রিফিংটা আছে ওটা ভালোভাবে পড়েন আরো, আচ্ছা ভাই ঠিক আছে। পরে দেখেন উইন হয়ে যাবেন ইনশাল্লাহ। যেহেতু আপনারা এরকম যারা পার্সোনাল, যেমন একটা আপু আছে কি জানো, রোকে আক্তার রিনা আপু, সেও এরকম ভাবে ট্রাই করতেছে, এরকম 4 স্টার পাচ্ছে, 3 স্টার পাচ্ছে। আপনারা খুব তাড়াতাড়ি ইনকাম জেনারেট করে ফেলবেন, ঠিক আছে? খুব তাড়াতাড়ি পারবেন, বাট যারা করতেছে না তারা পারবে না, ঠিক আছে? আর ফটোশপ এডিটিং এর গিগটা অবশ্যই করবেন। আর আপনারা হচ্ছে 9টার ব্যাচ এবং 11টার ব্যাচ একসাথে আছেন নাকি? আর কোন কয়টার ব্যাচ আছেন? রাসেল মাহমুদের 4টা ব্যাচ না? আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি।
আচ্ছা, সাদিয়া বিনতে মাজাহার আপুর কি অবস্থা একটু বলেন তো। আর আজকে তো লাবণ্য বড়ু আপু জয়েন করে নাই, এদের এদের কি সমস্যা আপনারা কেউ জানেন? কথা বলেন না কেন? রোকে আক্তার, রিনা আপু, সাদিয়া আপুর কি অবস্থা, কি খবর তার? জানি না তো ভাইয়া। একটু যোগাযোগ করেন, তাকে হোয়াটসঅ্যাপে একটু কল টল দিয়েন। আচ্ছা ভাইয়া। ছেলেরা ছেলেদের একটু খোঁজ খবর রাখেন, মেয়েরা মেয়েদের একটু খোঁজ খবর রাখেন, ঠিক আছে? সাদিয়া বিনতে মাজহার অ্যাবসেন্ট। তারপর হচ্ছে অন্নবাসের লাবণ্য বড়ু আপু অ্যাবসেন্ট কেন? লাবণ্য বড়ু আপু উনি তো গিগও করছে মনে হয়। আলমগীর ভাই আছেন? জি ভাই আছে। ইসাদুল ইসলাম লিমন ভাই, ইয়াসমিন আক্তার, হাসিবুল হোসাইন, জি ভাই। এমডি সুমন অ্যাবসেন্ট। তারপর হচ্ছে শরীফুল ইসলাম ভাই, জি ভাই আছে। মুকিতুর রহমান হিমেল ভাই। মুকিতুর রহমান হিমেল ভাই কি নাই? উনি না কিছুক্ষণ আগে ছিল। কথা বলবো মেবি মুখ করে যে তোমার আবার আমি তো সুযোগ আছে। আচ্ছা, রাশেদুল ইসলাম ভাই আছেন? অ্যাবসেন্ট। আকমাম হাসান, জি ভাই আছে। এনামুল হক, জি ভাই আছে। রুবেল হোসেন আছে, রুবেল হোসেন, মোহাম্মদ তোহা। আপনারা কি কেউ আছেন? আচ্ছা, রুবেল হোসেন মেবি অন্য ক্লাসে ক্লাস করে। মোহাম্মদ তোহা অ্যাবসেন্ট। রুবেল হোসেন অন্য ক্লাসে ক্লাস করে। একটা